মতো আজও পাবের ভেতরে লোকজন একেবারেই নেই। আজও ভেতরে পা রেখে বার বয় বা কাস্টমার কাউকেই চোখে পড়ল না মার্থার। আজও বারের ভেতর একটা চাপ চাপ অন্ধকার, আর সিলিংয়ে একটা অল্প পাওয়ারের আলো জ্বলছে দেখতে পেল। একটা খালি টেবিল দখল করে বসলো মার্থা। রুবিকে পাশের সিটে বসিয়ে দিল। বেশ কিছুক্ষণ চুপচাপ কেটে যাওয়ার পর একটা বছর 20 বয়সী ওয়েট্রেস এসে বলল, কি অর্ডার আছে বলুন ম্যাম। একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে মার্থা বলল, 1 কাপ কফি। এরপর আর বেশি কিছু বলতে পারল না সে। শ্যাম্পেনের বদলে কফি চেয়ে বসল সে। এখনই আনছি ম্যাম বলে মেয়েটি চলে গেল লাউঞ্জের দিকে। এতক্ষণে নজর করল মার্থা। লাউঞ্জে একটা হ্যাঙ্গিং টিভিতে কী সব প্রোগ্রাম হয়ে চলেছে, কিন্তু সেদিকে মন দেবার মতো ধৈর্য ও নেই এখন। বাইরে ওদিকে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। কাঁচের দরজার বাইরেটা বৃষ্টির তোড়ে একেবারে ঝাপসা দেখাচ্ছে। মনে মনে বিরূপ প্রকৃতিকে গাল দিল মার্থা। হতচ্ছাড়া বৃষ্টিটা কি আর আসবার সময় পেল না? এই সময়ই আসবার ছিল। কফির কাপে চুমুক দিতে দিতে বৃষ্টিটা থামার অপেক্ষা করতে লাগলো মার্থা। ঠিক সেই সময় ওর চোখের কোণে কিছু যেন নড়ে উঠল মনে হলো ওর। কফির মগ ধরা হাতটা থেমে গেল মার্থার। হ্যাঁ, একটা যেন ছায়ামূর্তি নড়ছে ওর ডান পাশে। তাকিয়ে দেখল সেদিন দেখা সেই বৃদ্ধা মহিলা খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে আসছেন এদিকে। লিল ফ্লিন। মার্থা সেদিন বৃদ্ধার মুখে লিল ফ্লিন কথাটা শুনে অনেক ভেবেচিন্তে অনুমান করে নিয়েছিল যে লিল ফ্লিন বলতে সম্ভবত বৃদ্ধা নিজের নাম বলতে চেয়েছিলেন। মার্থা চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, হ্যালো, আপনি লিল ফ্লিন? কোনো সাড়া দিলেন না বৃদ্ধা, তবে মুহূর্তের জন্য শুধু থামলেন একবার। তারপর আবার এগিয়ে আসতে লাগলেন এদিকে। দৃষ্টি তাঁর স্থির মার্থার দিকে। মার্থাও একই রকমভাবে চেয়ে রয়েছে তাঁর দিকে। মহিলার কি অভিপ্রায় বোঝার চেষ্টা করতে লাগলো সে। মার্থার থেকে কয়েক হাত দূরে থেমে বৃদ্ধা তার কাঁপা কাঁপা ডান হাতের তর্জনীটা বাড়িয়ে দিল রুবির দিকে। আশ্চর্য হয়ে গেল মার্থা। রুবির দিকে অঙ্গুলি নির্দেশ করে কি বলতে চাইছেন মহিলা? হঠাৎ বৃদ্ধা বলে উঠল, ওকে কি তুমি ওই ইউনিফর্মে রেখেছ? মার্থা কোনো উত্তর না দিয়ে বিহ্বলভাবে একবার বৃদ্ধার দিকে আর একবার রুবির দিকে তাকাতে লাগলো। বৃদ্ধা কি বলতে চাইছেন বুঝতে চেষ্টা করলো। মার্থাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে বৃদ্ধা আরো একটু এগিয়ে এসে ফের সেই কাঁপা কাঁপা গলায় বললেন, ও ও কি তোমার সঙ্গে ও ওই বাড়িতে ইউনিফর্মে থাকে? এবার মার্থা উত্তরে বলল, হ্যাঁ। তারপর বলল, ও আমার মেয়ে, আমার সঙ্গেই ওই কটেজে থাকে ও। মার্থার মনে হলো যেন আঁতকে উঠলেন বৃদ্ধা মহিলা। মুখটা পলকে পাংশুবর্ণ ধারণ করল, দু চোখের তারায় আতঙ্ক। মুখটা ঈষৎ ফাঁক হয়ে গিয়েছে তার। অনেক কষ্টে থেমে থেমে বললেন, না না, ওই কটেজে কোনো বাচ্চার থাকা উচিত নয়। অনর্থ ঘটবে। সরিয়ে নিয়ে যাও, সরিয়ে নিয়ে যাও ওকে।
এটুকু বলতে গিয়ে এই উত্তেজনায় হাঁপাতে লাগলেন বৃদ্ধা। মার্থার মনে হলো এই বৃদ্ধা নিশ্চয়ই সকাল থেকেই পাবে এসে পড়ে পড়ে প্রচুর মদ গিলে নিয়েছেন, তাই এখন এসব উল্টোপাল্টা কথা বলছেন। তার ভালো লাগছিল না বৃদ্ধার কথাগুলো শুনতে, কিন্তু তবুও তার মনে কৌতূহল জেগে উঠেছে। হথন কটেজে কোনো বাচ্চাকে রাখলে তার বিপদ হতে পারে। কেন? কিভাবে? কোন দিক থেকে বিপদ হতে পারে রুবির? মনের কৌতূহল চেপে না রাখতে পেরে সে এবার সরাসরি বৃদ্ধাকে জিজ্ঞেসই করে ফেলল, কেন ওই কটেজ বাচ্চাদের থাকার জন্য নিরাপদ নয় বলতে চাইছেন কেন? বৃদ্ধা এবার ধীরে ধীরে এগিয়ে এসে দাঁড়ালো একেবারে মার্থার কাছে। মহিলা কাছে আসা মাত্রই তার গা থেকে কিরকম একটা বিশ্রী রকম বাসি গন্ধ টের পেল মার্থা। সঙ্গে সঙ্গে নাক মুখ কুঁচকে উঠল ওর। একটু সরে গেল ওপাশে। এই মহিলা কতদিন যে স্নান করেনি কে জানে। বৃদ্ধা ফের বলতে শুরু করলো, এক সময় এক সময় ওই বাড়িতে একটা বাচ্চা বাচ্চা ছেলে থাকতো। হ্যাঁ হ্যাঁ, খুব বাচ্চা একটা ছেলে। বৃদ্ধার কথা ত্বরণে মার্থার শরীর দিয়ে যেন হিমস্রোত নেমে গেল। সে কান খাড়া করে শুনতে লাগলো মহিলা আরো কি বলে শোনার জন্য। বৃদ্ধা ওদিকে বলে চলল, সেই সেই বাচ্চাটাকে দেওয়ালে গেঁথে জ্যান্ত কবর দেওয়া হয়েছিল। জ্যান্ত কবর ওই বাড়ির একটা ঘরের দেওয়ালের ভেতর। বৃদ্ধার কথায় মার্থার মনে হলো কেউ যেন একটা ধারালো ছুরি আমূল বিঁধিয়ে দিল হৃৎপিণ্ডে। পা দুটো টলে উঠল তার। তবু সে নিজেকে এতটুকু দুর্বল হতে দিল না। নিরেট পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল, বৃদ্ধা আরো কি বলেন তা শোনার জন্য। কিছুক্ষণ অস্বস্তিকর নীরবতার পর বৃদ্ধা হঠাৎ এমন একটা অদ্ভুত প্রশ্ন করে বসলেন যে যার জন্য মার্থা মোটেও প্রস্তুত ছিল না। বৃদ্ধা হঠাৎ মার্থার দিকে চেয়ে ফস করে জিজ্ঞেস করে বসল, আচ্ছা, তুমি কখনো ওই বাচ্চা ছেলেটার কান্না শুনতে পাও? দোতলার একটা ঘরের দেওয়ালের ভেতর থেকে রাতে ওই ঘরের দেওয়ালের ভেতর থেকে আওয়াজ শুনতে পাও? শিরদাঁড়া বেয়ে এবার বরফ গলা জল নেমে গেল যেন মার্থার। বিস্ফারিত হয়ে উঠেছে ওর চোখ। বলছেন কি এই মহিলা? কটেজের একটা ঘরের দেওয়ালের ভেতর থেকে যে সত্যি নানা রকম শব্দ শোনা যায় তা ইনি কি করে জানলেন? কি রহস্য এর পেছনে? মার্থা ধপ করে বসে পড়ল চেয়ারটায়, যে চেয়ারে এতক্ষণ বসে কফিতে চুমুক দিচ্ছিল সে। মহিলার দিকে পাথরের মতো দৃষ্টিতে চেয়ে রইল সে। ওর অবস্থা অনুমান করে এবার কেমন যেন ভাবান্তর দেখা দিল বৃদ্ধার ভেতর। তিনি মার্থার ওপর ক্রমশ আরো ঝুঁকে পড়লেন। একেবারে ওর মুখের সামনে নিজের মুখখানাকে নিয়ে এলেন। তারপর ফ্যাঁস ফ্যাঁসে গলায় বললেন, লিলি ফ্লিন নয়, আমি আমি লিলি লিলি মাউন্টফোর্ড। শেষের পদবিটা বলার সময় বিশেষভাবে এমন জোর দিয়ে বললেন তিনি যেন পদবিটার ওপরেই বিশেষভাবে হাইলাইট করছেন উনি। আর ওই কাজ করেছিল ওই বাচ্চাটার
মা, বুঝতে পেরেছো? বলেই এক ঝটকা মেরে সোজা হয়ে দাঁড়ালেন বৃদ্ধা। চোখ দুটো অন্ধকারে উজ্জ্বল হয়ে উঠল তার। তারপরই হনহন করে লাউঞ্জের দিকে চলে গেলেন, মিলিয়ে গেলেন ওদিকের আলো আঁধারির ভেতর। ওদিকে মার্থার বিস্ময়ের ঘোর তখনও কাটেনি। হতভম্ব অবস্থা তার এখন। ভয়ে যতখানি না পেয়েছে, তার চেয়েও বেশি আশ্চর্য হয়ে গিয়েছে সে। বৃদ্ধার কথাগুলোর অর্থ কি? কি বলতে চাইছেন তিনি তাকে? তার মানে ওই কটেজের ঘরের দেওয়ালের কোথাও জ্যান্ত দফন করা হয়েছিল কোনো বাচ্চা ছেলেকে। তাহলে তাহলে প্রতি রাতে রুবির ঘরের দেওয়ালের ভেতর থেকে সেই আঁচড়ানোর শব্দ, চাপা গলায় কান্না, এসব কি তাহলে? না, আর ভাবতে পারল না মার্থা। রুবিকে নিয়ে ছিটকে পাবের বাইরে বেরিয়ে এলো সে। বৃষ্টি ততক্ষণে থেমে গিয়েছে একেবারে। হনহন করে বাড়ির দিকে পা চালিয়ে দিল সে। ভেতরে ভেতরে যেন প্রলয় হয়ে যাচ্ছে ওর। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। ওই বুড়ি হয় প্রচুর মদ গিলে মাতাল হয়ে এসব বলেছে তাকে, নয়তো স্রেফ ভয় দেখাতে কথাগুলো শুনিয়েছে ওকে। কিন্তু কিন্তু একটা কথা বুড়িটা যা বলেছে তা বেশ ইন্টারেস্টিং। বুড়ি ওর নিজের নাম বলতে গিয়ে জানিয়েছে ওর নাম লিলি, লিলি মাউন্টফোর্ড। হ্যাঁ, মাউন্টফোর্ড বলেছে ওর পদবি। এর অর্থ কি হতে পারে? যতদূর শুনেছে মার্থা, এই শিপটন অ্যাবের কাছে অঞ্চলটায় একটাই মাত্র এই মাউন্টফোর্ড পদবীধারী ফ্যামিলি আছে। তাহলে যদি ওই বুড়ির কথাই সত্যি বলে ধরে নেওয়া হয়, তার মানে রব মাউন্টফোর্ডের সাথে এই বৃদ্ধার তাহলে একটা রিলেশন আছে মানতে হবে। তাহলে এজন্যই কি সে রাতে রব কোনো মতেই চাইছিল না যে মার্থার সাথে লিলির কোনো রকম কথাবার্তা হোক। তাই যতবারই সে লিলির সঙ্গে কথা বলতে চাইছিল, ততবারই রব ওকে ধমকে চুমকে সরিয়ে দিচ্ছিল মার্থার কাছ থেকে। এমনকি মিসেস স্টকওয়েলও বড় অদ্ভুতভাবে লিলির ব্যাপারটা এড়িয়ে যেতে চাইছিলেন। কেন? এমন কি হতে পারে যে এই লিলি রব মাউন্টফোর্ডের সম্পর্কে মা হন? কিন্তু তা কি করে হবে? মিসেস স্টকওয়েলের কাছেই একবার সে শুনেছিল রব মাউন্টফোর্ডের মা তার ছোটবেলাতেই মারা গিয়েছিলেন। ইনি তবে রবের সম্পর্কে কে হতে পারেন? এনার বয়স তো দেখে মনে হয় 100 ছুঁই ছুঁই। আর রবের যা বয়স, তাতে ইনি রবের মা বা দিদি কোনোটাই হতে পারেন না। আবার রব মাউন্টফোর্ডের বাবার সঙ্গে সম্পর্কযুক্ত কেউ হবেন এমনটাও মনে হয় না। কারণ মাউন্টফোর্ডের মতো একটা অভিজাত পরিবারের সঙ্গে সম্পর্কযুক্ত আগেকার দিনের কোনো সম্ভ্রান্ত মহিলা কখনোই পাবের মতো একটা পাবলিক প্লেসে এসে নিজের ইমেজ নষ্ট করতে চাইবেন না। অতএব এখানেও একটা রহস্য। আর সেদিন ওভাবে রব মাউন্টফোর্ড মার্থাকে লিলির সঙ্গে কথাই বা বলতে দিচ্ছিল না কেন? মিসেস স্টকওয়েলই বা কেন এই লিলির ব্যাপারে কিছু বলতে চাইছিলেন না? মার্থা লক্ষ্য করেছে মিসেস স্টকওয়েলের খুব উৎসাহ মার্থা রব মাউন্টফোর্ডের সম্পর্কের ব্যাপারে। তিনি খুব আগ্রহের সঙ্গে চান যেন মার্থা তার কটেজ মালিক রব মাউন্টফোর্ডকেই বিয়ে করে। কিন্তু কেন? কি স্বার্থ আছে তার এ ব্যাপারে? গোটা ব্যাপারটাই কিরকম একটা রহস্যের জালের মতো ঠেকতে লাগলো মার্থার কাছে। শ্রোতা বন্ধুরা, এই পর্বটি এখানেই সমাপ্ত। আগামী পর্ব নিয়ে আমি খুব শিগগিরই আসছি। আপনাদের আমাদের চ্যানেল ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এগোতে সহায়তা করুন। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।